বাড়িতে মানে টয়লেট বাথরুম এগুলো করে দেওয়ার যে প্রকল্প সেটা বলছিলেন আপনি। হ্যাঁ, সেটার থেকে আমরা আমাদের শুরু করি কাজ। তারপর এই স্বনির্ভর গোষ্ঠী আমরা তৈরি করি গ্রামীণ মহিলাদের দিয়ে। আমরা প্রায় ৩০০ মতো স্বনির্ভর গোষ্ঠী করেছিলাম গ্রামীণ উন্নতির জন্য। সেই প্রকল্পটা আমরা ব্যাংক থেকে লোন নিয়ে তাদেরকে লোন দিতাম। এগুলো একটা আছে এখন আমাদের, এটা অনেক নষ্ট হয়ে গেছে, সামান্য কিছু আছে, চলছে। এটা একটা প্রকল্প, তার থেকে একটা আয় আমাদের হয়, দুজন কর্মী এখানে কাজ করে। আবার একজনকে দায়িত্ব দেওয়া আছে কম্পিউটার সেন্টারে, সে কম্পিউটার সেন্টার চালায়, সেখান থেকে একটা পার্সেন্টেজ আমাদের মানে এই সব কিছু অ্যাক্টিভিটি এবং এই সব মিলিয়ে আপনাদের অনুষ্ঠান করে, সেই অনুষ্ঠান পরিষেবা পেয়ে তারা আমাদের কিছু ডোনেশন করে, এইভাবেই সাহিত্য অনুষ্ঠান এইভাবে করতে করতে এখন আমরা নবম বর্ষে এসে পৌঁছাই এবং আশা রাখছি যেভাবে আপনাদের সফলতা আগামী দিনে আরো বেশি মানুষকে ইনক্লুড করার কথা ভাবছে, আরো অনুষ্ঠানের আরো সর্বাঙ্গীন উন্নতি হবে এরকম। এবং সবথেকে বড় একটি বিষয় যেটা আপনি বললেন যে সমাজকে বার্তা দেওয়া ক্লাবগুলোর মধ্যে দিয়ে, যে জনসচেতনতা, যে সাহিত্যের অনুষ্ঠান বা সাহিত্য শিল্পকে নিয়েও যে চলা যায়, এগুলোকে বাদ দিয়ে তো সমাজটা নয়, এটা একটা বড় প্রয়াস বা উদ্যোগ আমি দেখলাম কোচবিহারের দিনহাটার যারা কর্মকর্তারা রয়েছেন ক্লাবে, তাদের ব্যক্তিগত উদ্যোগ এবং তাদের প্রয়াসে এত সুন্দর কর্মযজ্ঞ সফল হলো। এত মানুষকে নিয়ে এসে তারা এক স্থানে জমায়েত করেছেন, সম্মান দিয়েছেন এবং অবশ্যই এত সুন্দরভাবে সকল অনুষ্ঠান করেছেন। তো আজকে ছিলাম কিছুক্ষণ আমরা ওনাদের সাথে এবং আমরা কয়েকজন আমন্ত্রিত ছিলাম কলকাতা থেকে। ওনাদের আপ্যায়নে সকলেই আমরা অভিভূত, আনন্দিত এবং চাই আগামী দিনে এই ক্লাব আরো এগিয়ে যাক, আরো সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালিত হোক এবং সফলভাবে সম্পূর্ণ হোক, এটাই। আর বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা কথা থাকছে যে যোগ্য মেধা হয়তো যোগ্য মূল্যায়ন পায় না, বা কাকে কোন জায়গাটা দেব সেটা হয়তো আমরা বুঝতে পারি না বা আমরা নির্বাচন করতে পারি না। আশা করি ওনারা সেই বিষয়গুলো নিয়েও আরো ভাববেন, আরো সুন্দরভাবে এগিয়ে যাবেন, আমরা সেটাই কামনা করি। তো ধন্যবাদ জানাই আপনাদেরকে এত সুন্দর অনুষ্ঠান পরিচালনার জন্য। এবং আপনার সাথে আরো দুজন বসে আছেন এখানে, ওনাদের কাছেও আমি একটু শুনে নেব ছোট করে যে আপনাদের কি অভিজ্ঞতা বা এরকম আয়োজনের সাথে আপনারা কি ভেবেছিলেন, মানে আপনাদের কিছু অভিজ্ঞতা টুকরো যদি শেয়ার করেন। আমরা এই নবম বর্ষ আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন শুধু নয়, বিগত সাহিত্য সম্মেলনগুলো করবার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য আমরা কিছু নিজেদের মতো করে প্ল্যানিং করি যাতে সফল হয়ে ওঠে। আমরা এই কর্মসূচি বিভিন্ন রকম সেক্টরে ভাগ করে দায়িত্ব প্রদান করা হয়। যেরকম পরিবহন আবাসন একটা বিভাগ থাকে, খাদ্য একটা বিভাগ থাকে, মঞ্চ একটা বিভাগ থাকে। এইভাবে বিভাগ করে তার একটা সাব কমিটি তৈরি করা হয় এবং তার মধ্যে আবার একজন কনভেনার ঠিক করা হয়, যাতে যার যার কাজ এই কাজে সে নিযুক্ত থাকে, কেউ অন্যের কাজে গিয়ে হস্তক্ষেপ করে না, যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন। আর আপনি দাদা কিছু? আমি আমার এখন মনে পড়ছে, আমি যখন ক্লাস 4-এ পড়ি, আমরা যখন সরস্বতী পুজো করতাম, তখন আমাদের যে বর্তমান কর্মদার গোকুলদা আমাদের বললেন তোরা, তখন কিন্তু আমরা এই ক্লাবের সঙ্গে যুক্ত হইনি, তখন গোকুলদা বললেন যে তোরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান, যুক্ত হয়ে আমরা একসঙ্গে এই ক্লাবটা করি। তখন কিন্তু আমরা এই গোকুলদার সঙ্গে যুক্ত হয়ে এই ক্লাবে মেম্বারশিপটা নিই। সেটা যখন ক্লাস 4-এ পড়ি সেই সময় থেকে বলছি, সেই সময় থেকে করতে করতে তারপর পড়াশোনা করতে করতে এখানে লাইব্রেরি হয়, সেই লাইব্রেরিতে আমি লাইব্রেরি হিসাবে লাইব্রেরি হিসেবে চাকরি করি, চাকরি হয়ে রিটায়ার হয়ে তো ক্লাবের সঙ্গে যুক্ত আছি এবং ক্লাবের সম্পূর্ণ প্রোগ্রাম, যে কোনো প্রোগ্রামই সবসময় থাকি। আর আমরা সাহিত্যের মধ্যে কেন দিচ্ছি সেটা বলতে গেলে এই সমাজ যে ব্যবস্থা বর্তমানে, সমাজকে যদি পরিবর্তন করতে হয় তাহলে সাহিত্য কালচারটাকেই প্রচার
আদর্শিকতা কম থাকে। এটাই জন্য আমরা সাহিত্যের মধ্যে ধীরে ধীরে ঢুকে গেছি এবং এটাই এখন আমাদের মূল কাজ বলে আমার মনে করছি। বাহ, অসাধারণ ভাবনা। এখানে কোচবিহার মানে ইতিহাস রন্ধে রন্ধে, এবং আপনাদের এখানে নাটকের চর্চার ওপর একটা ভীষণ গুরুত্ব রয়েছে। ভাওয়াইয়া এখন পৃথিবী বিখ্যাত হতে চলেছে। তো আমার প্রথম এখানে সাহিত্যের অনুষ্ঠানে আপনাদের সাথে প্রথম সমাবেশ বা যোগদান করা। তো এখানে আমি দেখলাম আপনারা সাহিত্যের দিকটাকেও একটা তুলে ধরেছেন, যেটা ইতিমধ্যে আস্তে আস্তে করে সারাটা করছে। আগামী দিন আশা করি আরো বেশিভাবে বৃহৎভাবে করবে বলে আশা রাখতে পারি আমরা। তো এইভাবে এগিয়ে যাক জেলাগুলো, কোচবিহার সবকিছুতে যখন আস্তে আস্তে করে এইভাবে জগতে উঠে আসছে, সাহিত্যতে কেন নয়। তো আপনাদের এই যে সার্ক এবং এতগুলো দেশ নিয়ে যে কাজ, এটা চলতে থাকুক। অনেক অনেক সাধুবাদ, শুভেচ্ছা। আপনাদের সকলকে ধন্যবাদ সম্মান জানিয়ে আমি এই পর্বে এটা শেষ করব। কিন্তু তার আগে একেবারে সাইডে যিনি বসে আছেন কবি অরূপ পান্তে, দীর্ঘ বছর দূরদর্শনের টেকনিক্যাল ডিরেক্টর পদে ছিলেন, এবং আমি শুনলাম ওনাদের কাছ থেকে, ক্লাবের কর্মকর্তাদের কাছ থেকে, যে উনিও প্রথম থেকে এখানে আসছেন আমন্ত্রিত, এবং বিশেষভাবে আমন্ত্রিত। ওনারা সেইভাবেই ওনাকে ডাকেন, প্রথম থেকে আছে। তো ওনার কাছেও একটি প্রশ্ন থাকবে যে আপনার প্রথম আসা এবং 2026-এ এখন আসা, তার মধ্যে আপনার কি মনে হয়েছে এই ক্লাব বা ওনাদের কাজকর্ম, অনুষ্ঠান, এই বিষয়টা? এখানে যখন প্রথম আসি তখন দেখি এত বড় পরিসর নয়, সামনের মাঠে প্যান্ডেল করে অনুষ্ঠান হতো, এবং এখানে এই অনুষ্ঠানে আমি সমস্ত সাহিত্যের দিক পাই, বাংলাদেশ থেকেও যারা এসেছে, তারপরে এখানে ভারতের বিভিন্ন জায়গা থেকে এসেছে। বিশেষ করে গতবারে আমি নলিনী বেরাকে সঙ্গে আনতে পেরেছিলাম। এরকম প্রত্যেকবারে এই সাহিত্যিকরা আসছে, এবং এই জায়গার আতিথেয়তা এবং এই কর্মকাণ্ড দেখে আমি কিন্তু সত্যি অবাক হয়ে যাই। এত জায়গায় গেছি ভারতবর্ষে, আমি কখনো এইরকম আতিথেয়তার মধ্যে এত বড় অনুষ্ঠান, এত বড় পরিচালনা, সেইখানে আজকে প্যান্ডেল নয়, আগের বারে এসে দেখি অডিটোরিয়াম তৈরি হয়ে গেছে, কিছুটা কমপ্লিট বাকি আছে। সেই এত বড় অডিটোরিয়াম বেলা দেখা যায় না, যেখানে বহু মানুষ এবং তার সঙ্গে তার পারিপার্শ্বিক যে থাকার ব্যবস্থা এনারা করেছেন। তো এটা একটা সাংঘাতিক ব্যাপার। আমি তো বকুলবাবুকে বহুদিন চিনি, পীযূষকেও আমার সঙ্গে অন্তরঙ্গভাবে কথা হয়, ও আমার স্নেহ ভাইয়ের মতো, এবং এই জায়গাটাকে যেন আমি ভালোবেসে ফেলেছি। ঠিক আছে, ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। নমস্কার।